মানে আমার এখন পরিবারের দায়িত্ব নেওয়ার কথা। এই জায়গাতে যখন আমি দেখি যে হচ্ছে আমার মা আর একজনের আরেকজনকে বলে কান্না করতেছে, তখন তো এটা আসলে মেনে নেওয়া যায় না। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। আজ আমাদের সঙ্গে রয়েছে আলোচিত সারদা কাণ্ডে চাকরি থেকে অব্যাহতি পাওয়া দুজন পুলিশ সদস্য। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নাস্তা না খাওয়ার মতো ঠুনকো একটি অভিযোগে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ আমরা জানবো আসলে সেদিন কি ঘটেছিল, কেমন আছেন তারা, কিভাবে যাচ্ছে তাদের এখন জীবন। আপনাদের আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আসলে প্রকৃতপক্ষে আপু আমরা আসলে কেউ ভালো নেই, কারণ আমাদের উপর যে সামাজিক বা হচ্ছে যে আমরা আমাদের যে হচ্ছে যে পরিবারের যে একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষ, আসলে ওই মুহূর্তে আসলে কেউ ভালো থাকতে পারে না, বা এই সিচুয়েশন নিয়ে আসলে কেউ ভালো থাকার মতো মেন্টাল কন্ডিশনে নাই আমরা। আচ্ছা ভাইয়া, আমরা ইতিমধ্যে জেনেছি নাস্তা না খাওয়ানোর মতো একটি ঠুনকো বিষয় নিয়ে আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এই অভিযোগ আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা আমাদেরকে বলবেন যে আসলে সেদিন কি ঘটেছিল, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আসলে আপনি যে কথাটা বললেন যে আসলে নাস্তা না খাওয়ার জন্য যে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং আমাদের বিরুদ্ধে যে হচ্ছে যে এলিগেশনগুলো আনা হয়েছে, আপনারা জেনে থাকবেন যে হচ্ছে যে এখন পর্যন্ত আমাদেরকে 321 জন ক্যাডেটকে, মানে 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে টোটাল 4টা ধাপে বাদ দেওয়া হয়েছে। যে কারো বিরুদ্ধে হচ্ছে নাস্তা না খাওয়ার অভিযোগ, এবং আরও হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে এই ধাপে হচ্ছে যে আপনার 252 জনকে বাদ দেওয়া হয়, মানে এই অভিযোগটা এই এলিগেশনের ভিত্তিতে। তারপরে বাদ দেওয়া হয় আরও 58 জনকে, যাদের বিরুদ্ধে হচ্ছে যে অভিযোগটা ছিল যে তারা হচ্ছে যে ক্লাসে গন্ডগোল করেছেন বা ক্লাসে অমনোযোগী ছিলেন। ওই অভিযোগে আরও 58 জনকে বাদ দেওয়া হয়। তারপর পরবর্তীতে ধাপে আরও 3 জনকে বাদ দেওয়া হয়, যাদের বিরুদ্ধে আসলে এলিগেশনটা ছিল যে তারা হচ্ছে যে যখন ক্লাসে যায়, আমাদের তো হচ্ছে যে ক্লাসে যাওয়ার আগে এবং মানে ক্লাস থেকে আসার সময় প্রত্যেক বেলাই হচ্ছে যে ফল ইন করে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে এলিগেশনটা ছিল যে তারা হচ্ছে যে ক্লাসে যাওয়ার সময় হচ্ছে যে ফল ইন হয়ে যায়নি এবং তারা যাওয়ার সময় মার্চিং করেনি। তো এই অভিযোগে হচ্ছে 3 জনকে বাদ দেওয়া হয়েছে এবং সর্বশেষ হচ্ছে যে বাদ দেওয়া হয় 8 জনকে। সেখানে তারা হচ্ছে যে আপনাদের একটু ক্লিয়ার করে রাখি যে 8 জনকে যে বাদ দেওয়া হয় তারা প্রায় 422 দিন তারা ট্রেনিং করেছেন, যেখানে আমাদের মোট মানে ট্রেনিংয়ের হচ্ছে যে পিরিয়ড হচ্ছে যে 365 দিন। 365 দিনের জায়গায় 422 দিন ট্রেনিং করার পরে তাদেরকে বাদ দেওয়া হয়েছে যে এলিগেশনে, সেটা হচ্ছে যে তারা মাঠে যখন হচ্ছে রানিং থেকে দৌড়াচ্ছিল, এলোমেলোভাবে দৌড়াচ্ছিল কিংবা উচ্চস্বরে কথা বলছিল, এই অভিযোগের ভিত্তিতে। এইভাবে হচ্ছে যে টোটাল 321 জনকে বাদ দেওয়া হয়। কিন্তু প্রকৃতপক্ষে যে আমি হচ্ছে যে 252 জনের লিস্টে ছিলাম, প্রথম ধাপে আমরা বাদ পড়ি। সেখানে বলা হয়েছে যে ওই দিন আমরা নাস্তা গ্রহণ করিনি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওই দিন ওরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকে হচ্ছে নাস্তা গ্রহণ করেছিলাম এবং যথারীতি আপনারা এইটুকু জেনে থাকবেন যে তখন হচ্ছে যে 40তম এসপি প্রভিশনার ব্যাচের হচ্ছে যে পাসিং আউট প্যারেড, মানে যেটাকে বলা হয় আমরা 1 বছর ট্রেনিং করার পরে যে একটা অনুষ্ঠানের ভিতর দিয়ে আমাদেরকে হচ্ছে যে একাডেমি থেকে বিদায় দেওয়া হয়, হ্যাঁ, মানে পাসিং আউট প্যারেড ওটাকে বলা হয়। ওইটাতে হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতেছিলাম, মানে পাসিং আউট প্যারেড প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসে হচ্ছে থাকাকালীন সময় হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে মানে মূল যে ঘটনাটা ঘটে যে আমাদের বিরুদ্ধে হচ্ছে মূলত হচ্ছে যে নাস্তা না খাওয়ার অভিযোগে আমাদেরকে বাদ দেওয়া হয়। কিন্তু প্রকৃত ঘটনা ওই যে তারিখে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, যে তারিখের ইস্যু দিয়ে যে হচ্ছে এই তারিখে আমরা নাস্তা গ্রহণ করে নাই, খুব সম্ভবত হয়তো 1 অক্টোবর আমাদের যে সকুজ লেটার অনুসারে যে 1 অক্টোবর 2024 ওই তারিখে আমরা নাস্তা গ্রহণ করি নাই। এই প্রেক্ষিতে আমাদেরকে সকুজ লেটার দেওয়া হয়েছে 9 তারিখে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে যে প্রায় 1 সপ্তাহের পার্থক্য। এখানে আরও একটা জিনিস ক্লিয়ার করা উচিত, মানে ক্লিয়ার করা দরকার আমার মনে হয়, যেটা হচ্ছে যে অনেকে হচ্ছে যে এই জিনিসটা জানে না। যেমন এই যে আমাদেরকে যে বাদ দেওয়া হয় 252 জনকে, তাদেরকে হচ্ছে যে আমাদের হচ্ছে যে পাসিং আউট পিরিয়ড মানে রেগুলার যে প্র্যাকটিসে যাই, সকাল ভোরবেলা উঠে হচ্ছে যে আমরা প্র্যাকটিসে অংশগ্রহণ করি, প্রায় হচ্ছে যে 12টা-1টা পর্যন্ত এই পাসিং আউট প্র্যাকটিস চলে। তো আমরা প্র্যাকটিসে যাওয়ার পরে আমাদেরকে হঠাৎ করে আমাদের যিনি মাঠের ইনস্ট্রাক্টর আড়াই বলা হয়, উনি আমাদেরকে হচ্ছে যে আমাদের একটা সিরিয়াল নাম্বার আছে, পিয়া নাম্বার বলা হয়, পিয়া নাম্বার অনুসারে আমাদের মানে কিছু মানে পিএ নাম্বার কল করলো এবং প্রত্যেকে আলাদা করলো, আমাদেরকে আলাদা করলো। আমরা যে পাসিং আউট প্র্যাকটিস করার জন্য যে ড্রেস আপে গিয়েছিলাম, আলাদা করার পরে আমরা তো বুঝতে পারি না যে আসলে আমাদেরকে কেন আলাদা করা হলো। তো আমরা যারা হচ্ছে আমাদের উস্তাদজি থাকেন তাদেরকে প্রশ্ন করেছিলাম যে উস্তাদজি আমাদেরকে কেন হচ্ছে যে আলাদা করা হলো, ওরকম বলছে ওটা তো আমরা জানি না, ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ,
তো আপনারা হচ্ছে যে এই যে 40তম এসপি প্রভিশনার ব্যাচের পাসিং আউট প্যারেডে মিলতে পারবেন না, আপনারা রেগুলার প্যারেড করবেন এখন থেকে। আর আপনাদের সময় যখন পাসিং আউট প্যারেড আসবে তখন আপনারা পাসিং আউট প্যারেড করবেন। তো আমরা ওইটা মেনে নিলাম। এবং এখানে হচ্ছে যে তখনকার সময় হচ্ছে যে মানে কনস্টেবল টিআরসি যারা, তাদেরও হচ্ছে যে ট্রেনিং চলতেছিল। এবং আমাদেরকে যে 252 জনকে আলাদা করা হলো, ওই জায়গাতে কনস্টেবলদেরকে দিয়ে, মানে ওই স্থানটা কনস্টেবলদেরকে দিয়ে পূরণ করে তার মানে হচ্ছে পাসিং আউট প্যারেডের কার্যক্রম চালাই নেবে, ওরকম একটা ব্যাপার ঘটলো। ওই দিন আমরা 9 তারিখে যখন ক্লাসে গেলাম, জাস্ট ওই যে 252 জনকে আলাদা করছে, এই 252 জনেরকেই একটা শোকজ লেটার ধরাই দেওয়া হলো যে আপনারা 1 তারিখে নাস্তা গ্রহণ করেন নাই। হ্যাঁ, 258 জন, সরি, 258 জনকে হচ্ছে যে একটা শোকজ লেটার দেওয়া হলো। এবং আমাদের কারণ দেখানো হলো, 202 জনের বিরুদ্ধে কারণ দেখানো হয়েছে যে আমরা নাস্তা গ্রহণ করি না এবং হইচই করেছি। এবং হচ্ছে যে অন্যদেরকে আমরা নাস্তা না গ্রহণ করার জন্য মানে হচ্ছে যে উৎসাহিত করেছি। আর 50 জনকে হচ্ছে যে যেতে হলো, ওই কারণটা উনি একটু তাদেরকে এলিগেশন আনা হয়েছে যে তারা প্যারেড মাঠের পিছনে ঠাই হয়ে দাঁড়িয়েছিল, উচ্চ বাক্যে কথাবার্তা বলেছে। আসলে বিষয়টা এমন ছিল যে কে মাঠে ছিল কে মাঠে ছিল না তারা সেটাও জান। তারা টোটাল কথা এলিগেশন আনছে। এর মধ্যে অনেকে হাসপাতাল ছিল, তাদের বিরুদ্ধে এলিগেশন আনছে যে সেও মাঠে নাস্তা খায়নি, কিন্তু সে তো হাসপাতাল, সে কিভাবে নাস্তাটা খাবে। আবার অনেকে ছিল বিভিন্ন ডিউটি ছিল, তাদের বিরুদ্ধে এলিগেশন আনছে সে মাঠে নাস্তা খায় না, হইচই করছে, কিন্তু সে তো মাঠেই ছিল না। তাহলে এখানে এলিগেশন আনার তো কোনো যৌক্তিকতা নেই। তো তারা আমাদেরকে 258 জনকে প্রথম ধাপে এলিগেশন আনে এবং আমাদেরকে একটা শোকজ লেটার দেওয়া হয় এবং আমাদেরকে বলা হয় এটার উত্তর দেওয়ার জন্য। এইটা আমাদের থেকে 2 দিনের মধ্যে জোর করে উত্তরটা নেওয়া হয়। নেওয়ার পরে এএসপি স্যারদের পাসিং আউট প্যারেডের জন্য আমাদেরকে একটা ছুটি প্রদান করা হয়। সেই ছুটিতে আমাদেরকে পাঠানো হয়েছে, প্রথমে বলা হয়েছিল যে 258 জন যারা শোকজ আছে তারাই যাবে, কিন্তু পরবর্তীতে ডিসিশন আসছে যারা প্যারেডে সংযুক্ত থাকবে তারাই যাবে, বাকি সবাই ছুটিতে যাবে। মানে যারা প্যারেড সংযুক্ত তারাই থাকবে, একাডেমিতে অবস্থান করবে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার সেখানে যাবে। এই ঘটনার প্রেক্ষিতে আমাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার পরে আমাদের টোটাল 258 এবং যারা প্যারেড বাহিরে ছিল তাদেরকে পাঠানোর পরে 20 তারিখ এএসপি স্যারদের পাসিং আউট প্যারেডটা বন্ধ হয়ে যায়। সেই দিনই ঘোষণা আসে, সেই রাত্রে মানে ওই 20 তারিখ দিনের বেলায় ঘোষণা আসে যে যারা শোকজ আছে তারা থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে 6 জনের এলিগেশন আনা হয়েছে, তারা তো মাঠেই ছিল না, তারা তো নাস্তা করবে কিভাবে। যেই 6 জনকে এলিগেশন আনা হয়েছে তাদের সহ একাডেমিতে বাধ্যতামূলক ইমার্জেন্সি যাইতে হবে। আর যারা 252 জন তাদেরকে বলছে যে আপনাদের ছুটি মঞ্জুর। আমাদের মনে হয় 23 তারিখ পর্যন্ত ছুটিটা ছিল, 23 তারিখ পর্যন্ত ছুটি ছিল। তা আমাদের ওই 6 জনকে নিয়ে আবার একটা এলিগেশন আনছে যে আপনারা ক্লাসে হইচই করছেন, তারা উপস্থিত, মানে একাডেমিতে প্রবেশ না করার আগেই তাদের জন্য কাগজ রেডি, ভিন্ন অভিযোগ। এইভাবে আমাদেরকে বিভিন্ন মারফত, ওস্তাদ মারফত, জেলা পুলিশ সুপার কার্যালয়ের নিচে বা রাস্তার পাশে বা গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে হাতের মধ্যে এই ডিসচার্জ পেপারটা দেওয়া হয়, যেটা আমাদের জন্য পুরোই অসম্মানজনক। মানে আমরা কখনো কল্পনাই করতে পারি নাই যে আমাদের সাথে এই ধরনের আচরণ করা হবে। আরেকটা বিষয় যে হচ্ছে যে আমাদেরকে যে হচ্ছে যে প্রথম ধাপে যে 252 জনকে বাদ দেওয়া হয় এবং পরবর্তী ধাপে যে হচ্ছে যে 58 জনকে বাদ দেওয়া হয়, যে যারা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ক্লাসে গন্ডগোল করেছেন এবং হইচই করেছেন। কিন্তু মানে হচ্ছে যে ওই দিন হচ্ছে যে আসলে ক্লাসে কোনো গন্ডগোল হয়নি। এবং ওইটার হচ্ছে যে সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে ওই দিন আমাদের সাবেক মানে একাডেমির প্রিন্সিপাল নজিবুর রহমান স্যার, উনি এডিশনাল আইজিপি, উনি আমাদের ক্লাসটা নিয়েছিলেন। এবং উনি হচ্ছে যে বিভিন্ন পত্রিকাতে বা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে অনলাইন মিডিয়াতে হচ্ছে যে উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে আমার ক্লাসে কোনো গন্ডগোল হয়নি বা আমার ক্লাসে ওইরকম মানে হচ্ছে যে মানে তারা মনোযোগ সহকারে ক্লাস করেছেন। কিন্তু তারপরেও ওই 58 জনকে মানে ক্লাসে গন্ডগোলের অভিযোগে চাকরি থেকে অব্যাহতিপত্র দেওয়া হয়েছে। এই হচ্ছে যে একটা বিষয়। আরও হচ্ছে যে এই যে আমাদেরকে যে 252 জনকে যে ভাই যে কথাটা বললো যে হচ্ছে যে তাদের মধ্যেও অনেকেই ছিল যারা হচ্ছে ওই দিন মাঠেই ছিল না, এবং তাদেরকে নিয়ে আবার পুনরায় আবার হচ্ছে যে অন্য একটা অভিযোগ দেখায় তাদেরকে ডিসচার্জ করা হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদেরকে যদি কোনো মানে এই যে অভিযোগ দিয়ে অব্যাহতি দেওয়ার যে নিয়ম সেই অনুসারে হচ্ছে যে মানে কারো যদি কোনো শৃঙ্খলাভঙ্গজনিত কোনো কারণ থাকে, সেই কারণে যদি কাউকে অভিযুক্ত করার কারণে যদি তাকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়, সেখানেও একটা প্রসিডিউর বা ডেকোরাম আছে। যেমন ওইখানে হচ্ছে যে এর আগে আমাদের কিছু মানে আমাদের 2জন সহকর্মীকে হচ্ছে যে মানে শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরি থেকে ডিসচার্জ হয়েছে। সেক্ষেত্রে মানে নিয়ম অনুসারে হচ্ছে যে যাদের বিরুদ্ধে এলিগেশন আনা হবে
তাদের বিরুদ্ধে হচ্ছে যে মানে একটা তাদের মানে ওই জিনিসটা যাচাই করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠন করা হলে যাদের বিরুদ্ধে এলিগেশনটা আনা হয়েছে তারা ওইটা তদন্ত করবে, এবং যাদের বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে তাদের একটা সাক্ষ্য নেওয়া হবে যে আসলে তারা ওই ঘটনার সাথে জড়িত ছিল কিনা, কিংবা তারা এই ঘটনাটার সাথে মানে রিলেভে মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে তারা কতটুকু মানে সত্য ছিল। হ্যাঁ সত্য, ওটা যাচাই বাছাই করার একটু প্রক্রিয়া। কিন্তু আমাদেরকে যে বাদ দেওয়া হচ্ছে ওরকম কোনো প্রসিডিউর মেনটেন করা হয় না। আমাদেরকে শোকজ দেওয়া হয়েছে, শোকজ দেওয়ার পরে বলা হয়েছে যে ওইটা 3 দিনের ভিতরে জবাব দিতে হবে, কিন্তু তাড়াহুড়া করে তারা 2 দিনের ভিতরে আমাদেরকে ফোর্সলি 2 দিনের ভিতরে ওটার জবাবটা নিয়ে নেওয়া হয়েছে। এবং একাডেমির ইতিহাসে ওরকম মানে আমরা জানি না যে 113 বছরের একাডেমির ইতিহাসে এই নিরাপত্তাজনিত কারণ দেখায় পাসিং আউট প্যারেডে কাউকে হচ্ছে যে ওইরকম পিএল ছুটিতে মানে পারমিশন লিভ 5 দিনের পারমিশন লিভে পাঠানো হয়েছে, কখনো ওইরকমটাও নেই। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের যে অব্যাহতি দেওয়া হলো তাহলে সুষ্ঠু প্রক্রিয়া কিন্তু এখানে ফলো করা হয়নি। এখন এর যে মানে অব্যাহতি দেওয়ার পিছনে যে মানে হচ্ছে যে আমাদের কারণ দর্শানোর জবাব দিলাম, আমাদের সাক্ষ্য নেবে মানে যারা তদন্ত কমিটি তাদের কাছে একটা পুট আপ হওয়ার ব্যাপার আছে যে আমাদেরকে উপস্থিত করে সরজমিনে জিজ্ঞাসা করবে যে আসলে জড়িত ছিলাম কিনা, ওরকম কোনো কিছুই করা হয়নি। যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রশাসনমূলকভাবে আমাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে, ছুটিতে পাঠিয়ে তারপর হচ্ছে ইউনিটে আমাদেরকে ডিসচার্জ লেটারগুলো দিয়ে দেওয়া হয়েছে। মোট কথা বলতে গেলে পুলিশিং এর প্রধান কাজই হচ্ছে প্রমাণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণই নাই, কোনো ধরনের কোনো তদন্ত হয়নি। জাস্ট আমার মনে হচ্ছে একটা কাগজের মধ্যে আপনি আমাকে 1 বছর আমাদের এই চাকরির জন্য কিন্তু প্রায় 18 মাস আমাদের চলে গেছে। আমরা বিভিন্ন সরকারি চাকরি বিভিন্ন সোর্স আমাদের ছিল, সেগুলো বাদ দিয়ে কিন্তু আমরা এই পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য সিলেক্ট হই এবং আমরা সেগুলো বাদ দিয়ে এই সাব ইন্সপেক্টর পর্যায়ে আসি। আমাদের এই চাকরির প্রসিডিউরে কিন্তু আমাদের প্রায় 8 মাস চলে গেছে, এমনকি আমরা 1 বছর ট্রেনিং করছি, তাও বিনা বেতনে। একমাত্র সাব ইন্সপেক্টর আর কনস্টেবলই কিন্তু কোনো বেতন দেওয়া হয় না। আমাদের সাথে 26তম সার্জেন্ট ব্যাচ ট্রেনিং করেছে একসাথে একই মাঠে, কিন্তু আমরাই চাকরিচ্যুত। হ্যাঁ আপু, দেখেন আপনি একটা প্রশ্ন করলেন যে চাকরি যাওয়ার পরে আমাদের বর্তমান যে সামাজিক অবস্থা বা পারিবারিক অবস্থা কেমন বা আমাদের জীবন কেমন যাচ্ছে, এই প্রশ্নটার উত্তরে আমি বলতে চাই। দেখেন গত কয়েকদিন আগে ঈদ গিয়েছে, তা আমি হচ্ছে যে যেহেতু আমার এখন চাকরি নাই, আমি বাড়িতেই ছিলাম। আমি একদিন দুপুরবেলা খাইতে বসছি, তখন আমার মা আমাকে বলতেছে যে ঈদের ছুটিতে তো সবাই বাড়িতে আসতেছে, তোর যদি চাকরিটা থাকতো হয়তো বা তুইও ওরকমভাবে আসতে। মানে এই যে একটা সিচুয়েশন, আমি ভাত খাবো নাকি উঠে চলে আসবো, কারণ মা তখন ওইটাও বলতেছিল যে তোর যদি প্রাইভেট চাকরিটা থাকতো তাহলে তো আজকে এত কষ্ট করতে হতো না। এখন মা বাবার কীভাবে বোঝায়, এই প্রশ্নের উত্তরের আনসার তো আমার কাছে নাই। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি পুলিশে ইউনিটে যে লাস্ট যেদিন আমি মানে বাড়ি থেকে আসি ওই দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, ওঠার পর দেখি মা মানে প্রার্থনা করতেছে, কান্না করতেছে। ব্যাপারটা এরকম যে কেউ যদি আসে কারোর সাথে গল্পের প্রসঙ্গে যদি প্রশ্নটা চলে আসে যে ছেলের চাকরি চলে গেছে, ওইটা নিয়ে কান্নাকাটি করে। এখন ছেলে হয়ে মানে আমার এখন পরিবারের দায়িত্ব নেওয়ার কথা, এই জায়গায় তো যখন আমি দেখি যে হচ্ছে আমার মা আর একজনকে বলে কান্না করতেছে, তখন তো এটা আসলে মেনে নেওয়া যায় না। ইভেন আমি যেদিন বাড়ি থেকে আসি ওই দিনে সকালে কান্না করতেছে, তো আমি না শোনার বান করে তো আবার শুয়ে পড়ছি। কিন্তু আমাকে তো আসতে হবে, কারণ আমার একটা চাকরির ব্যবস্থা করতে হবে, পরিবারের বড় ছেলে, অনেক রেসপন্সিবিলিটি আছে। এসে 2টা প্রাইভেট জবে বাইবা দিয়েছি, কিন্তু যখন শুনতেছে যে আমি পুলিশ থেকে ডিসচার্জ, তারা কিন্তু ওই ইন্টারেস্টটা অ্যাকসেপ্ট করছে না। আবার বলতেছে যে আপনারা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, ভালো জায়গা থেকে পড়াশোনা করছেন, এইসব চাকরি তো আপনাদের জন্য না। তাদেরকে তো এটা বুঝাইতে পারে না। আমি আমার জায়গা কোয়ালিটি অনুসারে আমি চাকরির চেষ্টা করে আমি চাকরি পাইছিও, কিন্তু এখন আমার চাকরিটা নাই। এখন এই একটা অবস্থার ভিতর দিয়ে এখন আসলে আমরা আদৌ কবে চাকরি ফেরত পাবো বা পাবো কি না, রাষ্ট্র আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করাই ফেলছে। কারণ আমাদের যদি সুষ্ঠু একটা এলিগেশন বা যে এলিগেশনটা আমি জানতাম যে না আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা সঠিক, তাও আমি মেনে নিতে পারতাম যে না আমি তো অপরাধ করছি, আমি শাস্তি পাইছি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে সেটা তো সঠিক না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। ধন্যবাদ ভাইয়া। দর্শক, আজকে আমাদের আয়োজন এ পর্যন্ত ছিল। আজ আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সেই আলোচিত সারদা কাণ্ডের আদ্যোপান্ত তুলে ধরতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল।